হ্যালো ফ্রেন্ডস, আপনারা যা ভিডিওকে লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, সেটার জন্য খুব ধন্যবাদ। কিছু কমেন্ট এসেছে কি একটু ভিডিও বাংলা মে করার জন্য, সেই জন্যই আমার কলিগ আছেন ডক্টর রিত ব্যানার্জি, যে লিভ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসাবে জয়েন করেছেন। সে আপনার সঙ্গে জিআরডি উপর কথা বলবেন। নমস্কার, আমি ডক্টর রিত ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যাটাচ টু লিভ গ্যাস্ট্রো হসপিটাল, বেলেঘাটা। আজকে আমি আপনাদের জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সম্বন্ধে কিছু কথা আলোচনা করতে চাই। নামটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ মানে আমাদের পাকস্থলীর মধ্যে অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত যে খাদ্য, সেটি যখন কোনো কারণে আমাদের খাদ্যনালীর উপরিভাগে মানে ইসোফেগাসে উঠে আসে, তখনই তাকে আমরা রিফ্লাক্স বলি। এবারে জানা প্রয়োজন যে কোন কারণে এই সমস্যাগুলি হতে পারে অথবা এর কি কি উপসর্গ। প্রথমে আসি উপসর্গের ব্যাপারে। উপসর্গ অর্থাৎ সিমটমসগুলিকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করি। একটি কমন সিমটমস বা টিপিক্যাল সিমটমস, যেমন পেশেন্ট অনেক ক্ষেত্রেই আমাদের গলা বুক জ্বালা বা হার্টবার্ন নিয়ে আসেন, কখনো মুখে টক জল উঠে আসছে বা অনেক সময় চোঁয়া ঢেকুর উঠছে, সেরকম কমপ্লেন নিয়ে আসে। কিছু কিছু সময় কিছু অ্যাটিপিক্যাল সিমটমস নিয়েও পেশেন্ট আসে, যেগুলি সাধারণত এই রিফ্লাক্সের সঙ্গে নর্মালি আমরা রিলেট করতে পারি না বা পেশেন্ট রিলেট করতে পারেন না। যেমন ডেন্টাল এনামেল বা দাঁতের যে এনামেল আছে সেটা ক্ষয়ে যাওয়া, পারসিস্টেন্ট ড্রাই কাফ মানে শুকনো কাশি, ল্যারিঞ্জাইটিস। সাধারণত ইএনটির ডাক্তারবাবুরা অনেক ক্ষেত্রেই এই জাতীয় পেশেন্ট সন্দেহ করে আমাদের কাছে রেফার করে পাঠান। আর তৃতীয়টি হলো যেখানে অ্যাকচুয়ালি কোনো সিমটমসই সেরকম থাকে না। ঘটনাচক্রে আমরা যখন এন্ডোস্কোপি করি তখন কোনো না কোনো কারণে কিছু আমরা পরোক্ষ বা প্রত্যক্ষ এভিডেন্স পাই, যেগুলোর মাধ্যমে আমরা সন্দেহ করি যে পেশেন্ট এই রোগটিতে আক্রান্ত। এরপরে আসি কেন এই জিনিসটাতে এই সমস্যাটি দেখা দেয়। প্রথমেই বলে নেওয়া ভালো যে যেখানে আমাদের ইসোফেগাস এবং স্টামাকের যে সংযোগস্থল, সেখানে আমাদের যে মাংসপেশি আছে তাকে আমরা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার বলি। এই মাংসপেশিটি সাধারণত সংকুচিত অবস্থায় বা টাইট অবস্থায় থাকে, যাতে স্টামাক বা পাকস্থলীর যে খাদ্য বা যে অ্যাসিড সেটি যাতে উপরিভাগে না আসতে পারে। কিন্তু কোনো কারণে, সেটা কোনো স্ট্রাকচারাল কোনো ডিফেক্টের জন্যই হোক, অথবা কোনো খাদ্যাভ্যাসের জন্য, অথবা কোনো জীবনশৈলীর কোনো কারণের জন্যই হোক, যখন এই স্ফিংটারটি শিথিল হয়ে যায়, ঠিকমতো কাজ করতে পারে না, তখনই আমাদের এই পাকস্থলীর কন্টেন্টসগুলি বা যে অ্যাসিডগুলি যখন উপরিভাগে চলে আসে, তখনই এই সমস্যাগুলি আমাদের দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু কিছু খাবার আছে, যেমন কফি, চকলেট, পেপারমিন্ট বা কিছু টক জাতীয় খাবার, এইগুলি খেলে এই সমস্যাগুলি আরও বেশি প্রকট হয়ে ওঠে এবং এইসব ক্ষেত্রে আমরা পেশেন্টকে এইসব খাবারগুলি এড়িয়ে চলারই পরামর্শ দিই। এরপরে আমাদের জানা দরকার যে পেশেন্টের কীভাবে আমরা এই ডায়াগনোসিসগুলি করতে পারি। প্রথমে বলা ভালো যে যেটা আমরা বললাম, হয়তো পেশেন্ট অন্য কোনো সমস্যার জন্য এসছে, কোনো উপসর্গই নেই, পেশেন্টকে আমরা কোনো কারণে এন্ডোস্কোপি করছি, সেই ক্ষেত্রে আমরা কিছু তার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ পেয়ে থাকি। সাধারণত ইসোফেগাসের নিম্নভাগে কিছু ঘা বা আলসার দেখা দেয়, যেগুলোকে আমরা ইসোফেজাইটিস বলে অভিহিত করি, সেইগুলি হচ্ছে কিছু প্রমাণ। অনেক সময় এইগুলিতে কিছু ধরা না পড়লে কিন্তু পেশেন্ট যদি এরকম উপসর্গে আক্রান্ত হয় কোনো, সেই ক্ষেত্রে আমরা পিএইচ ম্যানোমেট্রি বা পিএইচ ইম্পিডেন্স অ্যানালিসিস করি। এটির মাধ্যমে একটি সরু ক্যাথিটার নাকের মধ্যে দিয়ে ঢুকিয়ে এই স্টামাক এবং ইসোফেগাসের সংযোগস্থলে রেখে দেওয়া হয় এবং যখন স্টামাকের এই অ্যাসিড যখন ইসোফেগাসের উপরিভাগে উঠে আসে, তখন এই ক্যাথিটার মাধ্যমে আমরা এই জিনিসটাকে ডিটেক্ট করার চেষ্টা করি। এটি খুবই সহজসাধ্য একটি পরীক্ষা এবং এটার জন্য বিশেষ কোনো পেশেন্টের অসুবিধা হওয়ার কথা নয়। পেশেন্ট এই পরীক্ষাটি নর্মাল কাজকর্ম করতে করতেই করতে পারে, যার জন্য এইগুলিকে আমরা অ্যাম্বুলেটরি 24 আওয়ার পিএইচ মনিটরিং হিসেবে অভিহিত করে থাকি। এরপরে আসি চিকিৎসাতে। কি কি চিকিৎসা করা যায়। প্রথমেই আমরা পেশেন্টকে তার জীবনশৈলী কিছু চেঞ্জ আমরা করতে বলি বা লাইফস্টাইল চেঞ্জেস যাকে বলে, সেইগুলি করতে বলি। যেমন খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া, খাওয়ার পরে পেট চেপে কোনো কাজ না করা, বা অনেক সময় মাথার দিকটাতে একটু তুলে মানে কোনো উঁচু বালিশে যদি শোয়া যায়, তাহলে এই উপসর্গগুলি অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া কিছু অতিরিক্ত ফ্যাট বা বাইরের কিছু খাবার এড়িয়ে চলা, জাঙ্ক ফুড এড়িয়ে চলা, চকলেট, অ্যালকোহল বা স্মোকিং, এইগুলোকে কোনোভাবেই এড়িয়ে যদি চলতে পারা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই এই উপসর্গগুলি হ্রাস পায়। এরপরে আসি সরাসরি চিকিৎসার কাজে।
চিকিৎসার ব্যাপারে প্রথমেই আমরা ওষুধ দিয়ে জিনিসটিকে কন্ট্রোল করার চেষ্টা করি। সাধারণত আমরা যেগুলিকে আমরা প্যান্টোপ্রাজোল, র্যাবেপ্রাজোল বা এই জাতীয় গোত্রের যে ওষুধগুলিকে আমরা দিই। এছাড়াও কিছু কিছু ওষুধ আছে যেইগুলিকে আমরা র্যাফট বলি আমরা, সেইগুলির মাধ্যমে সেইগুলি বেসিক্যালি আমাদের স্টামাকের ওপরে একটি কোটিং তৈরি করে দেয় অ্যাসিডের ওপরে, যাতে অ্যাসিড পকেটটি তৈরি না হয় এবং সেটি যেন উপরিভাগে না চলে আসতে পারে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু কিছু এমন ওষুধ ইউজ করি যেগুলি আস্তে আস্তে আমাদের স্টামাকের মোটিলিটিগুলো বাড়ায়, যাতে তাড়াতাড়ি আমাদের এই পাকস্থলীর যে মধ্যে যে খাদ্য এবং অ্যাসিড সেগুলি যাতে তাড়াতাড়ি খালি হতে পারে এবং উপরিভাগে আসার সম্ভাবনা কমতে পারে। সুতরাং পেশেন্টকে আমরা সবসময়ই বলি যে কিছু জিনিস আপনারা সবসময় ডেঞ্জার সাইন্স খেয়াল রাখবেন, যেমন হঠাৎ করে ওজন কমে যাওয়া, ঢোক গিলতে অসুবিধা হওয়া, কোনো কারণে রক্ত বমি হওয়া, রক্তাল্পতা হওয়া বা ঘাড়ের কাছে কোনো লিম্ফ গ্ল্যান্ড ফুলে যাওয়া, এইগুলোর প্রতি আপনারা যদি সচেতন হন তাহলে অনেক সময় আপনারা এইগুলোর জন্য আর্লি ডক্টর কনসালটেশন করতে পারবেন এবং এইগুলো আপনাদের জীবনে হয়তো বড় কোনো দুর্ঘটনা বা বড় কোনো জটিলতা আপনাদের এড়াতে সাহায্য করবে। নমস্কার।